সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26, কেমন আছিস তোরা সবাই? কি অবস্থা? আমি সবার কাছ থেকে জানতে চাই, আমি একটু চ্যাটে দেখতে চাই যে কি অবস্থা সবার, সবাই কেমন আছে, একটু কমেন্ট করি আমরা সবাই। হ্যাঁ, কি অবস্থা সবার? হ্যাঁ, এই তো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। যদিও প্রচন্ড শীত চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, যে 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 অঞ্চলেই যাই না কেন, আমি যদি ঢাকার মতো এমন একটা দূষিত শহরে থেকে আমি যদি এই ধরনের শীত পাই, তাহলে তোরা তো বাংলাদেশে এক একজন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিস। কেউ পঞ্চগড় থেকে, কেউ টেকনাফ থেকে, কেউ রংপুর, দিনাজপুর, কচুয়া, মানে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কোথা থেকে না। তো সেই জায়গাগুলোতে আরো অনেক বেশি শীত হবার কথা। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমাকে সবাই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ঢাকায় শীত যথেষ্ট। তো তাহলে আমি বুঝতেই পারছি যে কুড়িগ্রাম থেকে একজন টেক্সট করছে। নিঃসন্দেহে ভাই, ঢাকায় যে পরিমাণ শীত, কুড়িগ্রামে তো আরো অনেক শীত থাকবে। আমি অনেকদিন পরে একটু ছুটি ম্যানেজ করতে পেরেছি। আমরা 4 জন মিলে আগামীকাল একটু সকালের দিকে ইনশাল্লাহ শ্রীমঙ্গল যাব। কালকের দিনটা একটু অফিস থেকে ছুটি নিয়েছি। আর পরশুদিন তো 16ই ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে ছুটি। তাই একটু ভালো লাগছে, একটু খুশি খুশি লাগছে যে একটা অনেকদিন পর একটা ছুটি পেলাম। আমি জানি না শ্রীমঙ্গল এই মুহূর্তে শীতের অবস্থা কেমন। কেউ যদি শ্রীমঙ্গল বা সিলেটের ওইদিকে থেকে থাকিস তাহলে একটু জানাতে পারিস যে শ্রীমঙ্গল বা মৌলভীবাজারে অনেক শীত একজন। ও মাই গড, তাহলে আমার কালকে অনেক শীতের জামা কাপড় নিয়ে যেতে হবে। আমি যাবো ট্রেনে। অনেকে বলছে আমার নামটা নেন, আমার নামটা নেন। দেখ, সবার নাম তো এইভাবে নেওয়া পসিবল না, কত স্টুডেন্ট এখানে আছে। এবং আমি যদি এখন পড়া বাদ দিয়ে সবার নাম নিতে যাই, তাহলে তো আর আমার ক্লাস নেওয়া লাগবে না বল। তাহলে তো নাম নিতে নিতে আমার দিন যাবে। সেই জন্য এখন নামটা হচ্ছে ফার্স্টেই না, নামটা হচ্ছে একটু পরে। এখন আমরা হচ্ছে যেটা দেখছি সেটা হলো যে চাঁদপুর, হাজীগঞ্জ অনেক শীত। আমার গ্রামের বাড়ি তো চাঁদপুর। চাঁদপুর সিলেটে অনেক ঠান্ডা। ঠিক আছে, তার মানে কালকে মৌলভীবাজারে বহুত ঠান্ডা আছে আর কি। আমরা আজকে যেই লেখাটা পড়বো, বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতিনিবেদন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা, যিনি পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। মানে এখনকার দিনে আমরা যেমন একটা ম্যাজিস্ট্রেট হবার জন্য মানুষের কত স্বপ্ন থাকে, কত ইচ্ছা থাকে, তাই না? তেমনই একজন ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, বঙ্কিমচন্দ্র। যদিও বঙ্কিমচন্দ্রের বিষয়ে অনেক কিছুই আছে, আমি সেসব হয়তো নেতিবাচক কোনো কথায় যাব না। কিন্তু তিনি এই লেখাটা লিখেছেন মূলত কিছু উপদেশ হিসেবে যারা বাংলার নতুন লেখক তাদের প্রতি। সো আজকে অনেকদিন পরে আমরা বেশ ছোট একটা চ্যাপ্টার পড়বো। সো একজন জিজ্ঞেস করলো, ছুটি কই? আজকে তোদের এই ক্লাসটা সর্বোচ্চ 1 ঘন্টা হবে, 1 ঘন্টাও হবে না, যদিও ক্লাসটা কিন্তু খাতা কলমে 1.5 ঘন্টা। 1 ঘন্টার মধ্যেই যেভাবে আজকে পড়াবো এবং সিকিউ প্র্যাকটিসও করাবো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই ক্লাসটাই হবে যথেষ্ট তোদের জন্য। এইটা থেকে যা প্রশ্ন আসবে সেটাতে ফুল মার্কস পাবার। আমি আরেকটা জিনিস তোদেরকে বলি, সেটা হলো যে আমরা যখন একটা সৃজনশীল চ্যাপ্টার পড়ি, শুধু আমরা ক্লাস করি মানে শিখোর সাথে। আমি জানি না অন্য প্ল্যাটফর্ম কি ভালো মন্দ, আমি সেসব কথায় আমি যাবো না। সবাই ভালো, সবাই সবার মতো সর্বোচ্চ চেষ্টা করে তার শিক্ষার্থীদেরকে সার্ভিস দিতে। শিখোর ক্ষেত্রে আমি বলবো যে ইউনিক বিষয়গুলো, শিখোর একটা কিন্তু টিচারদের সাথে সাপোর্ট করার জন্য একটা বিশাল বড় নলেজ টিম রয়েছে এবং সবাই অনেক বছরের অভিজ্ঞ। তো আমরা প্রত্যেকটা ক্লাসে শেষে কিন্তু একটা করে প্র্যাকটিস এক্সাম থাকে, 10টা এমসিকিউর। এবং আমি খুব খারাপ লাগে আমার, তোদের বেশিরভাগ এই এক্সামটা দেয় না। কিন্তু তুই কি এটা জানিস, যেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, গবেষণায় প্রমাণিত, কোনো কিছু মানুষ যখন পড়ে তারপরে যখন সেটার উপর একটা পরীক্ষা দেয়, তখনই সেটা সবচেয়ে ফলপ্রসূ ভাবে তার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়। পরীক্ষায় আমরা কি করি? অ্যাক্টিভ রিকল করি, না দেখে মনে করে লেখার চেষ্টা করি। এই কাজটাই তো তুই করবি। এবং এই যে অ্যাপে তাহলে যে প্রশ্নগুলো করে তোর জন্য বানাইলো রে বাবা, তুই টাকা দিয়ে ভর্তি হইছিস না, তাহলে তুই যদি পরীক্ষা না দিস, নিজের ভালো তো পাগলও বুঝে। আমাকে এটা দিয়েছে, আমি এটা নিবো না কেন? প্র্যাকটিস বুক অসাধারণ একটা ফিচার। এই এত কম্প্রিহেন্সিভ প্র্যাকটিস বুক এটা কোথাও নাই। কারো কোনো টেস্ট পেপার কেনার দরকার নেই কখনো। এই প্র্যাকটিস বুক এবং আমাদের কোয়েশ্চেন ব্যাংকে যা জিনিসপত্র আছে। আচ্ছা, যদি প্র্যাকটিস বুক, অনেকে চায় যে পিডিএফ, আমি জানি না পিডিএফ এর কি কাম, কিন্তু পিডিএফ এর শিখো সব থেকে পিডিএফ কিনা যায় 10, 20, 30 টাকা দেয়া। কিন্তু এমনিতেই তো অ্যাপের মধ্যে আছে, পিডিএফ দিয়ে করুন কি আমি? তো এইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে সব সময় যে আমরা আমাদের যে ফিচার গুলো আছে অ্যাপের, সেটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করব। ঠিক আছে? তাই আমি সবাইকে অনুরোধ করছি তোমাদেরকে যে ক্লাস শেষ করবা, তারপরে অবশ্যই পরীক্ষাটা দিবা। এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে ইফেক্টিভ স্টাডি টেকনিকের মধ্যে যখন মানুষ পড়ে একটা জিনিসের উপরে এক্সাম দেয়, তখন সেটা তার লং টার্ম মেমোরিতে চলে যায়। তুমি যতটুকু মনে আছে না আছে, যতটুকু মাথায় আছে না আছে, তুমি এক্সামটা দিয়ে দাও। তোমার নিজের সাথে নিজের প্রতিযোগিতা। এটাতে যদি 10-এ 4 পাও, পরেরটাতে 10-এ 5 পেলা, তো তাহলেই তুমি উন্নতি হইলা। তোমার আপওয়ার্ড আছে, তোমার কার্ভটা আস্তে 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 সেটা ইনশাআল্লাহ উন্নতির দিকেই যাবে।
ভাষারীতি পড়লে হবে কিনা রাবেয়া আক্তার জিজ্ঞাসা করেছে। বাংলা দ্বিতীয় পত্র অফকোর্স পড়লে হবে। বাংলা দ্বিতীয় পত্র বই নিয়ে আমি ভাই এত কাহিনী নাই। ভাষা শিক্ষা, ভাষারীতি একটা পড়লেই হলো, যেটা ভালো মনে হয় সেটা পড়ো, শেষ। ফোনে পড়তে সমস্যা হলে কম্পিউটারে পড়তে পারো, শিখো অ্যাপ থেকে। তারপরে যদি প্রবলেম হয় তুমি ট্যাবে পড়তে পারো। সো এই অপশনের তো আসলে শেষ নাই। ফোনের স্ক্রিনটা যদি ছোট মনে হয়, আর এইগুলো আমাদের অনেক সময় মনে হয় যে এগুলোর পেছনে টাকা খরচ করব, কিন্তু না, এগুলো হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট, এগুলো টাকা খরচ না। বগুড়াতে কিন্তু কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম, আমি, নাইম ভাই আর হিরণময় বাউলিয়া ভাই, আমরা হচ্ছে নাচ গার্ডেনে ছিলাম, ওই বগুড়া মেডিকেল কলেজের উল্টা দিকে শিখর প্রোগ্রামে গিয়েছিলাম। আজকে অনেকে বলছে যে জন্মদিন, সো তার প্রতি জন্মদিনের শুভেচ্ছা থাকলো। একজন বলেছে প্র্যাকটিস বুক কোথায় পাবো, তাহসান বলছে প্র্যাকটিস বুক হচ্ছে আমরা শিখতে অ্যাপে যেখানে যে ক্লাস করছি ওই চ্যাপ্টারের মধ্যে গেলেই আমরা প্র্যাকটিস বুক পাবো, শেষ। আচ্ছা, আমি এখন হচ্ছে তোদেরকে বলছি, সবাই ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো, আর কোনো কথা নাই, এবং যা যা বলবো গুরুত্বপূর্ণ তার সবকিছু নোট ডাউন করবা। কারণ বঙ্কিমচন্দ্রের লেখায় অনেক কঠিন কঠিন শব্দ থাকে, সেগুলো কিন্তু ক্লাস মিস করে ফেললে পরে হচ্ছে ওগুলো আর জানার সুযোগ থাকবে না। তাই খাতা কলম নিয়ে বসবা, ওই একটা খাতাতেই সবকিছু নোট ডাউন করবা। বাংলা 10টা খাতার মধ্যে মিশাবা না, কোনো খিচুড়ি খাতায় বাংলা লিখবা না। ওই খাতাটাই হবে সবচেয়ে বড় অ্যাসেট। ক্লাস শেষ হবে, হাতে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ওই নোটটাকে আবার গুছিয়ে লিখবা। এটা হচ্ছে আমার ক্লাসের রুলস এন্ড রেগুলেশনস। এবং আমি ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন নেই না। যখন প্রশ্নের সময় আসবে আমি প্রশ্নোত্তরের সময় দিব, তখন আমি সবার প্রশ্ন নেব। এত বছরের অভিজ্ঞতায় অন্তত এতটুকু বুঝি শিক্ষার্থী কোথায় আটকায়, কি নিয়ে প্রশ্ন করে, কি নিয়ে প্রশ্ন করে না। ওকে, আমি এখন চ্যাটটা অফ করে দিচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করছে এই জেলায় কবে আসবো, সেই জেলায় কবে আসবো। আসলে ওইভাবে তো এতটা মনে করছে সময় পাই না। আর আমাদের ক্লাসগুলো কেমন থাকে যে শিক্ষার্থীরা, চ্যাটটা পজ করে দিই, হ্যাঁ, শিক্ষার্থীরা তো এটা মানে ধর এটা ভালো মতন, মানে শিক্ষার্থীদের কাছে তো ভালো লাগে না। দেখা যায় ধর আমি একটা শিক্ষার্থী হয়তো সে ভর্তি হয়েছে বায়োলজি ক্লাস নেবে রনি ভাই কিংবা তানজিম, মানে অন্তর আর কি আমাদের। এখন দেখা গেল বায়োলজি ক্লাস র্যান্ডম একটা কেউ এসে নিল, হয়তো যে আমাদের টিচার না। এটা কি তার কাছে ভালো লাগবে? স্টুডেন্টের কাছে ভালো লাগবে না তো। এখন বাংলা ক্লাসও আমাদের, এত বাংলা ক্লাস, এতগুলো প্রোগ্রাম একসাথে চলছে, এইচএসসি, এসএসসি, ক্লাস 6, 7, 8, 9, 10, অ্যাডমিশন টেস্টও চলছে এখনো। সো সেখানে আসলে মানে চাইলেও আমাদের পক্ষে অনেক ক্ষেত্রে ছুটি নেওয়াটা একটু কষ্টকর হয়ে পড়ে। আমি একা হিরণময় ভাইকে তো সব ক্লাস দিয়ে যেতে পারি না, এবং একই জিনিস শোনার ক্ষেত্রে সত্য, উনিও আমাকে দিয়ে যেতে পারে না। বাংলা টিচার হচ্ছে 2 জন, বাংলা ক্লাসের সংখ্যা সায়েন্স ক্লাসের সংখ্যা সমানই। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদন। তার আগে একটু বলে নেই, উনি বাংলা না বলে এখানে বাঙ্গালা এভাবে কেন বললেন, বাঙ্গালা। এটা যেই সময় লিখেছেন বঙ্কিমচন্দ্র তো আজকে লিখে নাই, সেটা 100 বছরেরও আগে লিখেছেন। তখন বাঙ্গালাই বলা হতো। বাঙ্গালা, যে শব্দটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে উঁ দিয়ে লেখা হতো বাংলা, সেখান থেকে এখন হয়েছে কি, এখন হয়ে গেছে ওটা বাংলা, এভাবে অনুস্বার দিয়ে লেখা হয়ে থাকে। এই হলো আমাদের শব্দটার বিবর্তন। বাঙ্গালা, এরপরে হয়ে গেল উঁ দিয়ে বাংলা, এরপরে অনুস্বার দিয়ে হয়ে গেল বাংলা। এটা হলো আমাদের এইচএসসি 26 বাংলা প্রথম পত্রের একদম প্রথমের একটা চ্যাপ্টার, সেটা হলো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। একটা বিষয় বলে নেওয়া ভালো, এখনো কিন্তু মূল সিলেবাস আসে নাই। আমরা দেখেছি নতুন কিছু চ্যাপ্টার কিন্তু যুক্ত হয়েছে বইয়ের মাঝে। তাই অন্যান্য কলেজগুলো যেটা করছে, সেটা এইচএসসির ক্ষেত্রে হোক, আলিমের ক্ষেত্রে হোক, পুরোনো সিলেবাসটাকে ফলো করছে। পুরোনো সিলেবাসের অনেক চ্যাপ্টারই কিন্তু আর নাই নতুন বইয়ে। তো আমরা মোটামুটি আমাদের এন্ড থেকে ধারণা করতে পারি ফুল সিলেবাসে কোন কোন চ্যাপ্টার থাকবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের অধ্যায়গুলো পড়িয়ে যাবার জন্য। এইবারে আমি আজকে যা যা পড়বো সেগুলো সম্পর্কে কথা বলার আগে একটু ছোট্ট করে চলে যাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনে, যিনি জন্মেছিলেন 1838 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1894 সালে। বঙ্কিম 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এখন এই 24 পরগনাটা কোথায়? 24 পরগনাটা হচ্ছে আমাদের বেনাপোলের ঠিক পাশে, অর্থাৎ ভারতের যে অংশটা হচ্ছে ওই পাশে আছে, আর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের যশোর। বেনাপোল যেই বন্দরটা, বেনাপোল তো আমাদের সাইডটাকে বলে, ওদের সাইডটাকে বলে পেট্রাপোল। সো ওই জায়গাটার নাম হচ্ছে উত্তর 24 পরগনা। ওখানে বিখ্যাত বলতে আর কি আছে, সৌরভ গাঙ্গুলি ওখানকার, এই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে, মানে যারা ফর দ্য ফার্স্ট টাইম সেখানে যারা অনার্স করেছেন তার মধ্যে একজন হচ্ছেন তিনি। কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি অনার্স করা যারা তাদের মধ্যে প্রথম একজন। কলকাতা ইউনিভার্সিটিতে আমি ঢুকতে পারি নাই, আমার ওটার সামনে যাবার সৌভাগ্য হয়েছিল। আমি কলকাতাতে জীবনে অনেকবার যাওয়া হয়েছে, আমার আত্মীয় স্বজনও আছে, ভারতে থাকে, পশ্চিমবঙ্গে থাকে আমার কাকা। সো যেটা হয়েছে যে মানে আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো অনেক বেশি উদার,
তারা আসলে যে কাউকে ঢুকতে দেয়, কিছুই বলে না। আমি কয়েকদিন আগে রংপুর গেলাম, এই তো 15-20 দিন আগে। আমি যেমন ওখানে 15-20 দিন আগে গেলাম, তখন আমি শহীদ আবু সাইদ চত্বর দেখতে গেলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকলাম, কিছুই বলে না। এটা বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই বলে না। কিন্তু ভারতে বিষয়টা এমন নয়। ভারতে আমি এটা চেন্নাইয়েও দেখেছি, আমি এখানে যেমন আইআইটি মাদ্রাজেও দেখেছি একই বিষয়ে, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতেও দেখেছি। ওরা হচ্ছে ঢুকতে দেয় না, মানে ওরা হচ্ছে ওই কি বলে যে মানে কোনো পাস ছাড়া বা ভেতরে কারোর সাথে কোনো মিটিং আছে বা ওখানকার স্টুডেন্টস ছাড়া, মানে আমাদের মতো স্ট্রেঞ্জারদেরকে ঢুকতে দেয় না, যেটা বাংলাদেশে দেয়। আচ্ছা, পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, আর বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। তার আরো একটা তথ্য তাকে নিয়ে বলে নেওয়া ভালো, তিনি কিন্তু প্রথমবারের মতো বলতে বলা যায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটা, সেটা হলো আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্রের লেখা। কিন্তু ওইটাকে কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় না। মানে একটা উপন্যাসের যেই সব গুণাবলী থাকা প্রয়োজন, তার অনেক কিছুই মিসিং আছে ওটাতে, কিন্তু ওটা তো ফার্স্ট অ্যাটেম্প্ট, সো ওটাকেই বলা হয় প্রথম উপন্যাস। কিন্তু প্রথম সার্থক উপন্যাস বলা হয় দুর্গেশ নন্দিনীকে। যেটা লিখেছেন আমাদের বঙ্কিম। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে তিনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, যেটার নাম ছিল বঙ্গদর্শন। বঙ্কিম শব্দটার অর্থ কি, বাই দ্য ওয়ে? চ্যাটটা একটু ওপেন করি, তোদের কাছে জানতে চাই। হ্যাঁ, দেখি তো ভোকাবুলারি কেমন। আচ্ছা, একটু কাইন্ডলি একে ওই বিশ্বম্বর কেমন পানিটা, হ্যাঁ অনেক বড় ক্লাস, পানি না খেয়ে থাকাটা খুব কঠিন এতক্ষণ। বঙ্কিম শব্দের অর্থ কি? হ্যাঁ, বল বলো 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 বলো। বঙ্কিম শব্দের অর্থ কি? বঙ্কিম শব্দের অর্থ নট কপাল কুণ্ডলা। বঙ্কিম শব্দের অর্থ কি? বঙ্কিম শব্দের অর্থ কি? বঙ্কিম, নো, নট বঙ্কিম না। এক্স্যাক্টলি, শ্রী পলক কুমার একটা খুব সুন্দর কথা বলেছে। বঙ্কিমচন্দ্র মানে হচ্ছে বাঁকা চাঁদ। বঙ্কিমচন্দ্র মানে হচ্ছে বাঁকা চাঁদ। বঙ্কিম মানে হচ্ছে বাঁকা। আমি এর আগেও তোমাদের ক্লাসে বলছিলাম কিনা জানি না, সেটা হচ্ছে যে বঙ্কিম শব্দটা আমরা দেখতে পাই, যাদের কেউ যদি বায়োলজি না নিয়ে পরিসংখ্যান নিয়ে থাকো তাহলে দেখতে পাবা। পরিসংখ্যানে হচ্ছে স্কিউনেস, একটা খুব, এটার স্কিউনেস নিয়ে একটা চ্যাপ্টার থাকে, অনেক আলোচনা থাকে। আমি নিজে এইচএসসি তে বায়োলজি পড়ি নাই, আমি পরিসংখ্যান পড়েছিলাম, স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম আমি। সো যদিও আমি ইংলিশ ভার্সনে পড়েছি, সো ওখানে স্কিউনেস, কার্টোসিস, সো ওখানে স্কিউনেস এর বাংলাটা আমার এখন মনে হচ্ছে বঙ্কিম। বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, বঙ্কিমচন্দ্র মানে হচ্ছে বাঁকা চাঁদ। হ্যাঁ, তো যাই হোক, 1852 খ্রিস্টাব্দে তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু করেন। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা মানে অনেক আগে, অলমোস্ট 200 বছর আগে। সো বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা টোটাল কয়টা? 34। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা অবজেক্টিভের জন্য আমি 3 স্টার দিয়ে দিলাম। এটা থেকে এমসিকিউ তে সব সময় প্রশ্ন আসে, বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা কত? 34টা। তার রচিত প্রথম উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী, যেটাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয়। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। একটা উচ্চারণের শুদ্ধ বিষয় শেখাই। অনেকেই বলে 8ই এপ্রিল, 5ই এপ্রিল, 6ই, এরকম না, এটা হচ্ছে 8ই, 5ই, 6ই, এমন। ঠিক আছে? আচ্ছা, নিকোলা টেসলা আমাদেরকে টেক্সট করেছে। ও মাই গড, নিকোলা টেসলা আমার স্টুডেন্ট। ভাই আমি তো আসলে খুবই একদম মানে কি বলবো, যে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। ভাইয়া আমি আছি, বায়োলজি নাই, স্ট্যাটিস্টিক্স আছে। যাক ভাই, নিকোলা টেসলা আমার স্টুডেন্ট। কিন্তু এইসব কাজ আমি করতে খুবই নিরুৎসাহিত করি। আমাদের বাবা মা সবাইকে খুব সুন্দর নাম দিয়েছে, এবং বাবা মা খুব ভালোবেসে সেই নামটা দিয়েছে। তো আমরা ওই নামটাই ব্যবহার করার চেষ্টা করব। আমার মনে পড়ে আমাদের ক্যাডেট কলেজ জুনিয়র যখন আসে, তখন তার নাম ছিল হচ্ছে করিম। সো এগুলো নিয়ে অনেকে ধরো বলতো যে এই চ্যাটটা একটু পজ করে দাও কাইন্ডলি, যে করিম, চ্যাটটা একটু পজ করে দাও। হ্যাঁ, করিম এটা কেমন নাম, এই সেই, কিন্তু এটা কখনোই বলা উচিত না। তখন আমাদেরকে, আমার মনে পড়ে যে একটা সিনিয়র তখন এটা নিয়ে বলেছিলেন যে একটা বাবা বা মা যখন একটা সন্তানের নাম রাখেন, কিন্তু সর্বোচ্চ ভালোবাসা দিয়েই নামটা রাখেন। সেই তার নাম ঝন্টু হোক, তার নাম মন্টু হোক, আর তার নাম পিন্টু হোক, ঠিক আছে, তার নামটা আমার কাছে যেমন লাগুক না কেন, তার বাবা মা কিন্তু সন্তানকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েই নামটা রেখেছেন। তাই নিজের নামে নিকোলাটো টেসলা, ভোরের পাখি, রাতের তারা, এই ধরনের নাম না দিয়ে আমরা আমাদের বাবা মায়ের দেয়া নামটাই দিব। একজন জিজ্ঞেস করলো এগুলো কি নোট করবো কিনা? অফকোর্স গুরুত্বপূর্ণ, যা বলবো সেটাই তুমি নোট করবা। তার উপন্যাস, গদ্য গ্রন্থ, ইংরেজি উপন্যাসের নাম যেগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যদি আমরা অবজেক্টিভে ফুল অ্যান্সার করতে চাই, অন্যথায় আমরা করতে পারবো না, এবং আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো তিনি বেশ অনেকগুলো উপদেশ দিয়েছেন আমাদের নতুন লেখকদেরকে। এখন তুমি বলতে পারো যে এর অনেক কিছুর সঙ্গে আমি একমত নই,
কিন্তু অনেক কিছুর সঙ্গে একমত হই আর না হই, এটা আমাদের জন্য তো আসলে একটা মানার মতো বা দেখার মতোই বিষয়। থ্যাংক ইউ বিশ্বম্বর ভাই। কারণ তিনি এই কথাগুলো বলেছেন যেই সময়ের আলোকে, এটা দেখতে হবে। ওটা কিন্তু আজকের মতো এই তথ্য প্রযুক্তিতে এত উৎকর্ষতার কোনো সময় ছিল না, বা এত বড় যুগ ছিল না। ওটা ওটা একটা খুবই তখন মানে ওই বাংলা সাহিত্যের মাত্র একটা আধুনিক যুগের সূচনাকাল বলা যায়, ওইরকম একটা সময়। তো ওই সময় যে তিনি এগুলো বলেছেন, এটা ওই সময়ের সাপেক্ষে বলা, ঠিক আছে, এখনকার না। রাকিব দেখো হচ্ছে যে ওই যখন যে হাইস্ট নাম্বার পিক করবে স্ক্রিনশট, আর আমাকে হচ্ছে তুমি আগেরটার এটা দুইটা স্ক্রিনশটই পাঠাই দিও ক্লাস শেষে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমরা চলে যাচ্ছি। যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। যশ মানে কি? যশ শব্দের অর্থ হচ্ছে খ্যাতি কিংবা ফেম। তুমি এটাকে তুলনা করতে পারো আমাদের আজকালকার যুগের অনেক টিকটকারদের সঙ্গে। দেখবা কি হয় যে ফেমাস হবার জন্য তারা বস্তা পচা এমন ধরনের কন্টেন্ট বানায়, তাতে তারা না হয় ফেমাস, হয় তারা ট্রলের শিকার, এবং আলটিমেটলি তারা যেটা বানিয়েছে ওটা হয়েছে গরুর গোবর। তো লেখা যদি ভালো হয় বা যে কোনো কাজ যদি ভালো হয়, খ্যাতি হচ্ছে একটা বাই প্রোডাক্ট। খ্যাতি এমনিই চলে আসে। এখন তুমি যদি খ্যাতি পাওয়ার জন্য কাপড় খুলে নাচানাচি শুরু করো ফেসবুক লাইভে এসে, তুমি হয়তো বা ভিউ পাবা, কিন্তু দিন শেষে তুমি যে আসলে একটা থার্ড ক্লাস, এটার প্রমাণটাই তুমি দাও। তো এটা একজন লেখকের ক্ষেত্রেও সত্য। আমরা এখানে আমি কিছু বাস্তব উদাহরণ দেব, তাতে কেউ কেউ মর্মাহত হবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু আমি যেটা বলবো বা যেটা বলার চেষ্টা করব, সেটার পেছনে আমার যথেষ্ট যুক্তি আছে বলেই আমি বিশ্বাস করি। তাই আমরা বুঝলাম যে যশের জন্য, খ্যাতির জন্য তিনি লিখতে নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন খ্যাতির জন্য লিখলে লেখাটা ভালো হবে না, তুমি আলটিমেটলি খ্যাতিমানও হবে না। কিন্তু তুমি যখন ভালো লেখা লিখবা, তখন খ্যাতি ওটা আপনা আপনি আসবে, এটা বাই প্রোডাক্ট। আচ্ছা গেল। এবারে আসি, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি। আচ্ছা, হোয়াট ইজ লোকরঞ্জন প্রবৃত্তি? প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি শব্দের মানে হচ্ছে স্বভাব। লোকরঞ্জন মানে কি? লোকরঞ্জন মানে হচ্ছে মানুষের মন রাঙানো বা মানুষের মন জয় করার স্বভাবটা প্রবল হয়ে পড়বে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠে। কথাটা কি বললো? আমাদিগের দেশের, হ্যাঁ বুঝলাম, আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া, তার মানে বুঝলাম যে আমাদের রুচি এবং শিক্ষা দুইটাই যথেষ্ট নিম্নমানের, যেটা এখনো সত্য। লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া ওঠে। সো তখন হচ্ছে ধরো আমাদের এরকম বিভিন্ন উদ্ভট উদ্ভট, যেমন অনেক ক্রিঞ্জ টিকটকার বা হিরো আলম টাইপের যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে, তুমি যদি এখন তাদের মতো হয়ে যাবে, যে তুমি যদি মানুষের মন রঞ্জন করতে যে রচনাকে বিকৃত এবং অনিষ্টকর হয়ে ওঠে রচনা। আচ্ছা, এটার একটা আমি একটা এক্সাম্পল দিতে পারি। টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া আমাদের বাংলা সাহিত্যের একজন মানে একটা প্রবাদ প্রতিম একটা মানুষ কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে গেছিল, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের সৌরভ, নির্বাসন, নন্দিত নরকে, কিছু ক্ষেত্রে জ্যোৎস্না ও জননীর গল্প, এগুলোকে অনেক ভালো বই বলা যায়, কিন্তু হুমায়ুন আহমেদের অন্তত 90% বই খুবই সস্তা দরের ঝালমুড়ির ঠোঙা কোয়ালিটির বই। এটার কারণ কি? মানে হুমায়ুন আহমেদের বইগুলো পড়তে খুব ভালো লাগে। দেখবা যে এক পাতা তুমি পড়া শুরু করলে পরের পাতা তুমি ফেলে উঠতে পারবা না। হুমায়ুন আহমেদের মুভি বলো, নাটক বলো, তার লেখা পড়লেই বুঝবা ভাই এই লোক ভয়াবহ ট্যালেন্টেড, কোনো ডাউট নাই। কিন্তু লোকটা কাজটা করলো কি? যেমন আমার এখনো মনে পড়ে আজ থেকে 10-15 বছর আগের দৃশ্য। ঈদের দিন সন্ধ্যা 7টা 50 মানেই হুমায়ুন আহমেদের নাটক। একই সাথে চ্যানেল আই, ইটিভি, বাংলা ভিশন, এনটিভি, প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে। ফলশ্রুতিতে হচ্ছেটা কি? মানুষ কি একটা নাটকও দেখতে পাচ্ছে? একটা নাটকও দেখতে পাচ্ছে না। এবং তখন তো আর ইউটিউবের যুগ না যে নাটকটা ইউটিউবে চলে আসবে, আমি পরে দেখে নিব। না, ওই নাটকটা মিস যাওয়া মানে মিস যাওয়া, শেষ, আমি দেখতে পারবো না। যদিও এটা পুনঃপ্রচার হয়, তাহলে এখনই মানুষ টিভি দেখে না বা টিভিকে গুনে না। তখন তো মানুষ আরো দেখতো না, মানে তখন তো মানুষ অনেক দেখতো টিভি। এখন তো এখনের মতো তো তখনের অবস্থাটা ছিল না। কিন্তু হুমায়ুন আহমেদ এই কাজগুলো কেন করেছেন? স্রেফ টাকার জন্য করেছেন, আর কিছু না। স্রেফ টাকার জন্য করেছেন। তিনি টাকার জন্য করেছেন বলে তিনি টাকা কামিয়েছেন ঠিকই। যেমন তারা তিনজন, তার একটা চমৎকার সিরিজ, যেটা তিনি ধরো ওই যে স্বাধীন খসরু, ফারুক আহমেদ আর হচ্ছে ডক্টর এজাজকে নিয়ে করতেন। এটার প্রথম কয়েকটা খুব ভালো ছিল, কিন্তু পরের গুলো খুব থার্ড ক্লাস হয়ে গিয়েছিল, কারণ তিনি ওই একই লেবু যখন বেশি চাপতে থাকলেন, জিনিসটা আর জমলো না খেলাটা। মানে আমাদের বাংলা সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্যেরই, বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গের একজন লেখক একটা চমৎকার উক্তি করেছিলেন একবার,
যে বাংলা সাহিত্য কেন আন্তর্জাতিক মর্যাদায় সেভাবে স্থান পায় না। তখন তিনি বলছেন আন্তর্জাতিক মর্যাদায় স্থান পাওয়ার মতো আমাদের সাহিত্যই নাই, সাহিত্যের সংখ্যাই খুব অল্প, এটা মাইনা নিতে হইবে আমাদের। রবীন্দ্রনাথের লেখা আছে, জীবনানন্দের লেখা আছে, মধুসূদনেরও কিছু লেখা আছে, আরো কিছু কিছু লেখা আছে, কিন্তু বাকিগুলোকে আসলে ওইভাবে আন্তর্জাতিক মানের বলা যায় কিনা। তো আমরা এখানে একটা বাস্তব উদাহরণ দেখতে পাই যে টাকার জন্য লিখলে একটা লেখক কিভাবে বিকৃত এবং অনিষ্টকর লেখায় চলে যায়, সেটার সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে হুমায়ুন আহমেদ। এর চেয়ে ভালো কোনো উদাহরণ আর হতে পারে না। গতকালকে বাংলাদেশের একজন কবি মারা গেছে, তোমরা কে কে তার কথা জানো? একটু চ্যাটটা ওপেন করে দাও তো রাকিব। বাংলাদেশে যে লোকটা জাস্ট একটা বই লিখেছেন, যেই হেলেনের প্রেমে পড়ে তিনি আর বিয়েও করেন নাই, এবং যে মানুষটাকে আমি কষ্টের ফেরিওয়ালা বলি, 70-র পরে যিনি যখন লিখলেন যে কষ্ট নেবে কষ্ট, আমার কাছে হরেক রকম কষ্ট আছে, লাল কষ্ট, নীল কষ্ট, কে মারা গেছেন গতকালকে? বা তিনি যখন এসে বললেন তার প্রস্থান কবিতায়, এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও, তিনি তার সেই হারিয়ে যাওয়া জীবনের মানুষের কথা বলছেন। এক জীবনে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব শীতে, মানে গভীর রাতে ওই তাল পাখাটা তোমার হাতে কেমন আছে আমি জানি না, পত্র দিও। সে একটা চিঠি চাইছে, একটা পত্র চাইছে, তিনি একটা চিঠি চাইছে। এটা হচ্ছে আনিসুল হককে নিয়ে লেখা। আনিসুল হক তো কোনো লেখকই না, ওনাকে নিয়ে আসলে আমরা কি কথা বলবো? ওনার মা বই ছাড়া আর বাকি যেগুলো আছে সেগুলোকে আসলে তো বইয়ের পর্যায়ে বলা যায় কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, আনিসুল হককে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তো হেলাল হাফিজের কথা বলছি, যে জলে আগুন জ্বলে, একটা কবিতার বই ছিল হেলাল হাফিজের। এবং হেলাল হাফিজ মানে তার লাস্টে সুপার হোস্টেলে থাকতেন, তিনি হোস্টেলেই থেকেছেন জীবনে চরম নিঃসঙ্গতায়, এবং জীবনের শেষ মুহূর্তে যেমন তিনি বলতেন যে আই ওয়ান্ট টু কুইট, আই ওয়ান্ট টু কুইট, মানে তিনি জীবনের পরিসমাপ্তি চাইতেন। কারণ তিনি জীবনে যে একটা চরম নিঃসঙ্গতায় ভুগতেন, তিনি তো বিয়ে শাদী করেন নাই, সো তাকে আসলে রাখবে কে? সে সুপার হোস্টেলে থাকতো, প্রেস ক্লাবে দিন কাটাইতো, ওভাবেই তার জীবন কেটেছে। বাট হেলাল হাফিজ যে কি লিখেছেন, এটা হেলাল হাফিজের ওই লেখা পড়লেই বোঝা যায় যে হেলাল হাফিজ কি লিখেছেন। আমরা একটা লাইন অনেক জায়গাতে দেখি না, যে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, সবই হেলাল হাফিজ। এবং মানে এই বিসিএস বলো, এখানে সেখানে বলো, হেলাল হাফিজকে নিয়ে নানা রকম কবিতা আসে। আমি অনেক কবির নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু আমাদের এনসিটিভি বলো বা অনেক জায়গার পাঠ্য বইয়ে সেসব কবির কবিতা আসে, বস্তা পচা কবিতা আসে, কিন্তু হেলাল হাফিজের একটা কবিতা স্থান পায় না। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতা স্থান পায় না, যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলে যে স্বাধীনতা, সে আমার স্মরণ, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। বা যে বলে যে জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। আচ্ছা, আব্দুল্লাহ বলল স্যার এইটাই কি মেঘনাদ বধ? হোয়াট দ্য হেল? মেঘনাদ বধ কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। মেঘনাদ বধ কাব্য এখানে কোথা থেকে আসলো? লোকরঞ্জন প্রবৃত্তি মানে হচ্ছে মাহবুব, মানুষের, মানুষকে খুশি করার যে টেন্ডেন্সি, এটাকে বলে লোকরঞ্জন প্রবৃত্তি। প্রবল ও অনিষ্টকর, প্রবল মানে হচ্ছে অনেক, অনিষ্টকর মানে হচ্ছে যেটা ক্ষতি করে এমন। ঠিক আছে, হেলাল হাফিজের একটাই বই, এটার নাম হচ্ছে যে জলে আগুন জ্বলে, ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ স্যারের লেখা। ঠিক আছে, আমরা চ্যাটটা অফ করে দিচ্ছি। আচ্ছা, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন, মানে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন, অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, মানে ভালো কিছু তৈরি করতে পারবেন, তবে অবশ্য লিখিবেন, মানে তাইলে অবশ্যই লিখবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে, মানে যারা এগুলা ছাড়া অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিচ ব্যবসায়ী দিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এখানে তিনি যাত্রাপালাকে খুব নিচু মানের ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে যারা দেশের বা দশের ভালো কিছু হবে এইটার নিয়তে লিখেন না, কিংবা কোনো সুন্দর সাহিত্যকর্ম সৃষ্টির জন্য লিখেন না, এদের সাথে আসলে নিম্নমানের ব্যবসায়ীদের বস্তুত তেমন একটা ডিফারেন্স নাই। যেমন ধরো তোমার আজকালকার যুগে আমরা এমন অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি যে ও যে কি বানাচ্ছে, মানে ও নিজেও জানে না যে ও কি বানাচ্ছে, কিন্তু করতেছে কি ভাই, ও কি করতেছে, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এখন। তো এখন এটার সাথে তুমি এটার তুলনা করতে পারো, মানে আমি বারবার কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলছি, কারণ এখন মানুষের বই পড়ে না। যদিও বই পড়া অনেক ভালো, কিন্তু যত দিন যাচ্ছে মানুষ বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে, এবং এটা আরো কমে যাবে, এটা আরো কমে যাবে, এটা চলে যাচ্ছে স্ক্রিনে। সো এই জন্য আমরা কন্টেন্টের সাথে তুলনা করতে পারি। যাহা অসত্য, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন, মানে অন্যকে কষ্ট দেয়, পীড়ন, পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, মানে নিজের স্বার্থ উদ্ধার করা যেটার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। সেই প্রবন্ধগুলো কখনো হিতকর মানে হচ্ছে ভালো, কখনো ভালো হতে পারে না। সুতরাং তাহা একেবারে পরিহার্য, এবং তাহা কি, সেটা হচ্ছে একদম
বাদ, ডিলিট। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সত্য এবং ধর্মই হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। এখানে ধর্ম বলতে বুঝিয়েছে তিনি শুধু মানে মানে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম এগুলো না। ধর্ম বলতে এখানে তিনি আসলে মূলত বুঝিয়েছেন যে ভালো ভালো বিষয়াদি এগুলোকে, এটাই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ, লেখনী শব্দটাকে অনেকেই ভুলভাবে ব্যবহার করেন। অনেকেই যেমন বলেন যে একটু নিও স্ক্রিনশট, যে এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বা রবীন্দ্রনাথের খুব সুন্দর লেখনী। লেখনী শব্দের অভিধানে একটাই অর্থ, সেটা হলো কলম। লেখনীর একটাই অর্থ। অনেকে লেখনী দিয়ে লেখা বোঝায়, যে এটা অনেক সুন্দর লেখনী। এটা মানে অনেক সুন্দর লেখা বোঝায় না, এটা মানে বোঝায় অনেক সুন্দর কলম। লেখনীর একটাই অর্থ কলম। তো বুঝিয়েছে অন্য কোনো উদ্দেশ্যে লেখনী ধারণ, এটাকে রীতিমত মহাপাপ বলা চলে। 5, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। এটাকে ফেলে রাখতে বলেছে অনেকদিন। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বৎসর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। মানে উনি বলছেন এটাকে ফেলে রেখে পরে আবার রিভাইজ করতে। যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী বলতে আসলে বুঝিয়েছে যাদেরকে খুব নিয়মিত লিখতে হয় এবং যারা কন্টেম্পোরারি ইস্যুজ নিয়ে লেখেন, অর্থাৎ প্রতিনিয়ত ঘটে যাওয়া বিষয়াদি নিয়ে যারা লেখেন, তারা চাইলে এই কাজটা করতে পারে না। এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। তো বঙ্কিমের মতে যে যারা এই ধরনের এই সাময়িক সাহিত্য নিয়ে পড়ে থাকেন, এটা লেখকের জন্য আসলে অবনতিকর, লেখককে আরো নিচের দিকে টেনে নেয় এটা। যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য, মানে এটা তার করাটা উচিত নয়। বিষয়টা কেমন? যেমন আমাদের দেশে দেখবা, ধরো এখন আমি যদি হচ্ছে হেলথ নিয়ে ভিডিও বানাই, আমি বানাইতে পারি কন্টেন্ট, বাট আমার ভিডিওটা কি কখনো ভ্যালিড হবে রনি ভাইয়ের তুলনায়? ভাই রনি ভাই একজন স্পেশালিস্ট ডক্টর, উনি এমবিবিএস করছে, এফসিপিএস করছে, বিসিএস ক্যাডার ডক্টর বহুত আগের থেকে, এত বছর ধরে চিকিৎসা করায়, উনি সার্জারি করায়, উনি প্র্যাকটিস করে, এর ফাঁকে ফাঁকে শিখতে ক্লাস নেয়। আমি যদি কথাটা বলি ভাই, আমার কথাটার ভ্যালিডিটি কতটুকু ভাই? এখন ধরো সাদগুরু ওনার কাছে আমাকে 8-10টা বাটপাড়ের মতোই তাকে লাগে, যে সে হচ্ছে সকল কিছু নিয়ে এসে কথা বলতেছে, সকল কিছু নিয়ে এসে কথা বলতেছে, তার জ্ঞান থাকুক আর না থাকুক, যা খুশি তা নিয়ে এসে কথা বলতেছে সাদগুরু। এখন তাইলে কি বলবো ওকে? আমাদের অবস্থাটা হয়ে গেছে এমন যে সব কিছু নিয়ে সবাই কথা বলবে, সব কিছু নিয়ে সবাই কথা বলবে। একটা লেখক এই কাজটা করতে পারেন না। যেটা নিয়ে যার রাইট আছে সে সেটা নিয়ে লিখতে পারেন। সৈয়দ মুজতবা আলী ভ্রমণ করেন বলেই তিনি ভ্রমণ নিয়ে লিখতে পারেন। আজকের দিনের অনু তারেক ভ্রমণ করেন বলেই তিনি ভ্রমণ নিয়ে লিখতে পারেন। বিষয়টা হয়ে গেছে এমন যে যখন হেলথ নিয়ে কথা আসছে, যখন একজন ফিজিশিয়ান কথা বলছে, তখন ইটস ফাইন। বাট র্যান্ডম মোটিভেশনাল স্পিকার অনেক কথাবার্তা বলছেন, বলতে পারেন তিনি তার অন্যান্য পড়াশোনার জোরে, বাট তারপরেও এটা আসলে আরো ভালো শোনায় যদি এখন এই যে ডক্টর তাসনিম জারা আপু বলেন ইট সাউন্ডস লজিক্যাল, বা মানে ইট সাউন্ডস বেটার রাদার দেন যদি এটা ধরো এখন অন্য কোনো মোটিভেশনাল স্পিকার বলে, ডন সামদানি বললো। জিনিসটা এরকম। তো এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটা রক্ষিত হয় না। কোন নিয়মটা? ওই যে যেটার বিষয়ে যার অধিকার নাই সেইটা নিয়ে কথা বলছে। রাজনীতি বিশ্লেষণ করে আমাদের শাহিদিন কথা বলে ঠিক আছে, সবসময় একই ধরনের কন্টেন্টই বানাচ্ছে, ফাইন, এটা নিয়ে ওর অধিকার আছে, কারণ ওইটা নিয়ে অনেক পড়াশোনা করে। এখন একটা মিউজিশিয়ান যদি এসে বানায়, ওইটা আবার অনেক ক্ষেত্রে একটু সমস্যা। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, মানে জ্ঞান জাহির করার চেষ্টা করবা না। তুমি যে জ্ঞানী, ওটা তুমি জ্ঞানী হলে মানুষ এমনিই জানবে। লেখককে বলছে বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, নিজে নিজেই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। মানে এটা হচ্ছে পাঠকের জন্য একটা বিরক্তিকর বিষয় হয় এবং এটা রচনার যে সৌন্দর্য সেটার জন্য হানিজনক, মানে ক্ষতিকর। এখনকার প্রবন্ধে ইংরাজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। মানে এটা বুঝিয়েছে আপনি নিজেই তো ভাই জার্মান জানেন না, আপনি নিজেই তো রুশ জানেন না, আপনি অন্য কারো একটা নিম্নমানের অনুবাদ দেখে সেখান থেকে একটা লাইন মাইরা দিলেন ভাই, এটা তো আসলে কোনো কিছু হইল না। এটা একটা প্রকৃত লেখকের পরিচয় হতে পারে না। এটা হচ্ছে কার কথা? এটা হলো গিয়ে উনার কথা। এখন ধরো যে আমি যদি বললাম যে আমি যদি সাদগুরু এই বাটপাড়ের ভিডিও দেখে এখন আমি যদি আরো 2টা ভিডিও বানাই, তাহলে হইল কি? ওর নিজের কথারই তো কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই, কিছু নাই।
মানে হি ইজ টকিং অ্যাবাউট এভরিথিং, টকিং অ্যাবাউট এভরি শিট। তাহলে কেমনে হচ্ছে? ও নিজেই তো জানে না অনেক কিছু, বা কিছুই জানে না হয়তো বা। সো এখন এটা হয়ে গেছে আমাদের অবস্থা। একজন লেখক কখনো এমন হতে পারেন না। লেখক তাই বলবেন যেটা সম্পর্কে তার জ্ঞান আছে, যেটা সম্পর্কে তিনি জানেন। যেটা নিয়ে জানো না, আল্লাহর ওয়াস্তে সেটা নিয়ে কথা বলবা না। আমাদের দেশে 17 কোটি মানুষ হলে বা 40 কোটি মানুষ হলে 40 কোটি ডক্টর। তুমি জিজ্ঞেস করো, মানে যেটা আমরা সাহাবায়ে কেরামদের আমলে দেখি বা মানুষের মধ্যে এই প্রবণতা ছিল, শুধু সাহাবায়ে কেরাম নয়, সেটা আমরা আমাদের পূর্বপুরুষদের মাঝেও দেখি, পৃথিবীর অন্য অনেক জাতির মাঝেই দেখি, যে একটা জিনিস না জানলে সে যেমন এটা মানে সেটা শান্ত বা স্বাভাবিকভাবে বলে যে আমি এটা জানি না। আমাদের দেশে দেখবা তুমি বলো অসুখের কথা, সবকিছু সমাধান আছে, সবকিছু সমাধান আছে, প্যারাসিটামল থেকে শুরু করে নাপা থেকে শুরু করে সবকিছু। আমি আমার লাইফে এমন একজন মানুষকে দেখেছি যে তিনি মানে এমন কিছু নাই যে তিনি বলতেন না যে আরে আমার ওই আত্মীয়ের এমন একটা সমস্যা হয়েছিল। মানে মানুষ কত উদ্ভট হতে পারে। তো আমার একটা ব্যাচমেট, আমার ক্যাট কলেজের একটা ফ্রেন্ড, সো এত মানে এত দুষ্ট ছিল, সো হচ্ছে গিয়ে বলছে যে যে সে যেহেতু একটু একটু যেই মূর্খ মার্কা, যে ও বোঝার কথা না যে মানে হোয়াট ইজ HIV, হোয়াট ইজ এইডস। তো সে বলছে যে স্যার এই যে এইডস হয়েছে এখন কি করুম? আরে এটা কোনো কিছু না, ওই আমার এক খালাতো ভাইয়েরও এইডস হয়েছিল, তারপরে এটা খাইছে, মানে এরকম একটা কথা সে বলে দিল। এই হচ্ছে আমাদের অনেকের অবস্থা হয়। তো লেখক কখনো এটা করতে পারবেন না, যা জানে তা নিয়েই কথা বলবে, যেটা নিয়ে জানেন না সেটা নিয়ে আলগা পণ্ডিতি করতে যাবেন না। এবং বিদ্যা প্রকাশ করার দরকার নাই আলাদা করে চেষ্টা করার, বিদ্যা থাকলে সেটা অটোমেটিক্যালি প্রকাশিত হয়ে যাবে। আচ্ছা, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, মানে অলংকার প্রয়োগ করার জন্য লেখায় বা অনেক রসিকতা ফানি বানানোর জন্য অনেক চেষ্টা করার প্রয়োজন নাই। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, অনেক জায়গাতে হয়তো বা অলংকার দেয়া লাগে বা একটা কিছুকে ব্যঙ্গ করার প্রয়োজন হয়। লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। মানে যেখানে প্রয়োজন সেখানে আপনা আপনি চলে আসে, যেখানে নাই সেখানে তুমি জোর করে করতে চাইলে এটা আরো একটা হাস্যকর, একটা ফালতু জিনিসের একটা সৃষ্টি হবে। যেমন এক্ষেত্রে আমি বলতে পারি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে যা ওকে ওকে খুব ভালো লাগে, বাংলা ভাষায় যারা কন্টেন্ট বানায়, আমার আর শাহিদিনের ও ফেভারিট মানে ফানি কন্টেন্ট ক্রিয়েটার, সেটা হচ্ছে বিটকেল বাঙালি। ও হচ্ছে সৈয়দ শামসিল। ও ওয়েস্ট বেঙ্গলে থাকে, কলকাতায় থাকে না, পশ্চিমবঙ্গেই থাকে। ও একজন ওখানকার একজন বাঙালি। সো খুবই অসাধারণ কন্টেন্ট বানায়, ফানি কন্টেন্ট বানায় আর কি। এখন ধরো এমন অনেক ফানি কন্টেন্ট ক্রিয়েটর দেখবা যে ধরো সে হচ্ছে হয়তো ফানি কন্টেন্ট বানাইতে চাচ্ছে বা এটা জোর করে করতে চাচ্ছে, কিন্তু এটা কিন্তু আসলে হয় না। এটার মধ্যে কদর্য বা বিশ্রী আর কিছুই নাই। যেমন আমাদের দেশে আমার কাছে মনে হয় অন্তত গত 1-1.5 বছর ধরে স্ট্যান্ড আপ কমেডি করা এটা কিভাবে একটা ট্রেন্ড হয়ে উঠছে আমাদের একটু আরবান এলিট ক্লাসদের মধ্যে। এই শিখো যেখানে তার পাশে হচ্ছে এনসিসি, নাভিডস কমেডি ক্লাব। কিন্তু তুমি দেখো তোমার ফ্রেন্ড সার্কেলে কিছু মানুষ আছে না যারা সবসময় হাসাতে পারে বা আসর জমিয়ে রাখে, এটা কি আসলে প্র্যাকটিস করে লার্ন করা যায়? আমার মনে হয় না। কিছু মানুষের সেন্স অফ হিউমার বা রসবোধ যেটাকে বলে, বা রসাত্মক কথা বলা, হাস্য রসাত্মক কাজ করার, এটার একটা মানে সহজাত প্রবৃত্তি থাকে। এটা কি শেখা যায়? আমি বিশ্বাস করি না এটা শেখা যায়। সো এইটা আসলে কি মানে এটা কি পারা যায় যে না আমি খুব একটা হাসাইতে চাইলাম তোমারে, এটা হইব না যদি এমন হয়। এটা এখন ধরো আমি না হয়ে এটা যদি ধরো অন্য কেউ হয় যে খুব হাসায় কথা বলতে পারে বা যে খুব হচ্ছে কমেডি করতে পারে, ফান করতে পারে, এখন সেইটা খুব ইজিলি করতে পারবে। এটা তো আমি এটা কি করতে পারবো, হয়তো আমি এটা তার মতো তো করতে পারবো না। এটাই হয়ে গেছে একটা বিষয়। তো এটা শুধু লেখকের জন্য নয়, এটা নিজেদের জীবনের জন্য কিন্তু লক্ষণীয়। রাকিব একটু দেখবা যদি 800-এ যায় তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিও। যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, মানে যেখানে তোমার দেখে মনে হচ্ছে লেখাটার একটা জায়গাতে একটা অলংকার বা একটা ব্যঙ্গ করাটা খুব সুন্দর মনে হচ্ছে, সেই স্থানটা কাইটা দিবা। কেন? এটা হচ্ছে একটা প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, উনি বলছেন আচ্ছা ঠিক আছে এই প্রাচীন বিধি অনুযায়ী আমি আবার বলছি না তুমি এটা কেটে দিবা। আমার পরামর্শ এই যে সে স্থানটিকে বন্ধু বর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে বারবার পড়ে শোনাবে। যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধু বর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। যেমন তোমার কাছে মনে হচ্ছে যে তুমি একটা কন্টেন্ট বানিয়েছো, এটা অসাধারণ হয়েছে, সো তুমি নিজে যদি ওটা অন্য মানুষকে দেখাও 1-2 বার, 2-4-5 জনকে, সো তখন তুমি নিজেই বুঝে যাবা। ওটা যদি নিজেই তোমার মনে হয় যে না এটা খুব একটা ভালো হয়নি, তখন তুমি নিজে আর লজ্জায় পড়ে ওটা দেখাবা না। তো লেখার ক্ষেত্রেও এমন একটা বিষয় তিনি বলেছেন। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা,
সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা, অর্থাৎ একটা লেখাকে সিম্পলি করা বা সিম্পলি একটা কথাকে বলা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব, মানে নিজের মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ লেখক। যিনি সোজা কথায় নিজের মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ লেখক। কেননা লেখার উদ্দেশ্যই হচ্ছে পাঠককে বোঝানো। রবীন্দ্রনাথের একটা কথা আছে না, যে সহজ কথা সহজভাবে, মানে আমি এক্সাক্ট কোটেশনটা বলছি না, আমি সারমর্মটা বলছি, যে সহজ কথা সহজভাবে বলাটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে বলাটা, মানুষ যখন কথা বলে, দেখো আমরা অনেক সময় অনেক মানে ভার্বাস কথা বলি, মানে ভার্বাস কি, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি শব্দ ব্যবহার করে ফেলি। কিন্তু এলোকুয়েন্ট একটা শব্দ আছে ইংরেজিতে, মানে হচ্ছে যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলা। এটা কিন্তু খুব কঠিন বিষয়, এটা খুব কঠিন বিষয়। সো এটা বেশিরভাগ লেখকই পারে না এই কাজটা করতে। এটা হচ্ছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার। তিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, এবং তাকে আমরা শ্রেষ্ঠ লেখক বলতে পারি। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। আমি এক্ষেত্রে লেখক নয়, তবে একটা বক্তার কথা বলতে পারি, আসিফ আদনান। উনি যখন কথা বলেন, আমার ওনার কথা মনে হয় যে অনেক এলোকুয়েন্ট, মানে যেটা বলছেন তিনি, ওইটা যতটুকু বলার কথা বা যতটুকু বোঝানোর কথা তিনি যেন ততটুকুই বলছেন। এটা আমি তার মধ্যে দেখতে পাই। একটু রাকিব, একটু আমরা একটু একটা পজ দিব। আমি হচ্ছে তোমাদের কাছ থেকে একটু 3-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কেউ ক্লাস থেকে চলে যেও না। তো এখন 7টা 38 বাজে, ঠিক 7টা 43-এর মধ্যে আমরা ফিরবো। আমি চেষ্টা করবো 43-এর আগেই চলে আসতে।
কলম কই? ঠিক আছে, চ্যাটটা অফ করে দাও। সরি, দরজাটা, হ্যাঁ, চ্যাট অফ আছে না? হ্যাঁ, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। কাহারও অনুকরণ করিও না। হ্যাঁ, সাউন্ড অন ঠিক আছে তো সব? কাহারও অনুকরণ করিও না, অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, মানে অনুকরণ করলে কাউকে দোষগুলো আলটিমেটলি মানুষ অ্যাবজর্ব করে, আরেকজনের খারাপ বিষয়গুলো, কিন্তু গুণগুলি হয় না, অর্থাৎ তার ভালো যেই বিষয়গুলো সেগুলো আসলে নেয় না মানুষ। কিন্তু মানুষ কি নেয়? মানুষ হচ্ছে তার আহ মন্দ বিষয়গুলো নেয়। এটা আমরা দেখেছি, তার ভালো বিষয়গুলো নেয় না, কিন্তু তার মন্দ বিষয়গুলো নেয়। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাঙ্গালা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। কদাপি মানে কখনোই মনে স্থান দিও না। তো এখানে আমরা দেখি যে এখানে আসলে বলছে যে মানুষ যখন অন্যকে ফলো করে, সাধারণত তার নেগেটিভ জিনিসগুলোই নেয়, তার পজিটিভ জিনিসগুলো নেয় না। ভালোটা সে না রেখে রেখে খারাপটাকেই সে নেয়। এটার একটা উদাহরণ হতে পারে, প্রমোদ চৌধুরী যেমন বই পড়া প্রবন্ধে একটা কথা বলেছেন, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। মানে ধরো, যিনি খুবই ডেইলি এক্সারসাইজ করেন, হেলদি খাবার খান, তেলে ভাজা পোড়া খাবার বা অনেক ভারী খাবার এগুলা খান না এবং সুস্থ, তুমি যদি তার আশেপাশে থাকো, কোনো সম্ভাবনা নাই তেমন একটা যে তুমিও তার মতো খুবই ফিট অ্যান্ড মানে খুবই মানে নিরোগ হয়ে যাবা। কিন্তু তুমি যদি গিয়ে একটা, ধরো ছোঁয়াচে রোগ, ধরো হাম হয়েছে কারো, বা বসন্ত হয়েছে, চিকেন পক্স বা কিছু একটা, তুমি এদের কারো আশেপাশে গিয়ে যদি থাকো, এগুলো ছোঁয়াচে বা কন্টেজিয়াস ডিজিজ, তুমি ওই রোগে আক্রান্ত হয়ে যাবা। মানে খারাপ জিনিসটা মানুষের গায়ে আসে, কিন্তু ভালো জিনিসটা সাধারণত আসে না। এটা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষ কিন্তু নেগেটিভ বিষয়গুলো আগে ভাবে। তুমি ভাবো তো, তোমার দিনের যে চিন্তা, তার মধ্যে 70 থেকে 80% চিন্তা হচ্ছে নেগেটিভ চিন্তা। এটা আস্তে আস্তে উল্টায় ফালানো যায়, 70-80% থেকে জিরোতে নিয়ে যাওয়া যায়, কিন্তু এর জন্য অনেক চর্চা দরকার। এটা আমরা ওই আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তো আমাদের এই জেনেটিক কোডিং এন্ড কোডিং হতে 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 আমরা জিনিসপত্রগুলো পেয়েছি। আমরা কেন অন্ধকারকে ভয় পাই, আমরা কেন এটা করলে এমন হয়, এটা করলে অমন হয়, এটা তার অটোমেটিক্যালি হয় নাই, আমাদের পূর্বপুরুষদের এখানে অনেক ভূমিকা আছে। সো এটা বলতে পারো এমন যে মানুষ এই এই যে মানুষ হচ্ছে যখন তোমার ধরো খারাপ বিষয়টাকে আগে নেয় বা নেগেটিভিটিটাকে আগে নেয়, এটাও এটার একটা কারণ আর কি, মানুষের যে সে পজিটিভ আগে নেগেটিভটাকে আগে নেয়। আচ্ছা, যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। যেটা তুমি তুমি নিজে প্রুফ করতে পারবা না, ওইটা ভাই ফালতু ফালতু লেখা সময় নষ্ট করো না। প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। মানে সব সময় প্রমাণগুলো সংযুক্ত করতে হবে না, কিন্তু সেটা অন্তত তোমার হাতে থাকাটা উচিত। যেমন ধরো, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক সময় অনেক গুজব ছড়ায়, তো তুমি হয়তো বা সেই রেফারেন্সটা দিচ্ছ না, বাট অ্যাটলিস্ট তোমার হাতে যাতে রেফারেন্সটা থাকে, যখন তোমার প্রয়োজন পড়বে, যে মানুষ যদি অভিযোগ দেয়, তুমি যাতে পাল্টা মানে পাল্টা হিসেবে যাতে তুমি তোমার এই রেফারেন্স গুলো দেখাতে পারো, সেইটা তোমার কাছে থাকতে হবে। এটার কথাই বলছে। সর্বশেষ যেটা তিনি বলেছেন যে বাংলা সাহিত্য বাঙ্গালার ভরসা, মানে এই সাহিত্যটাকেই তিনি বাংলার একটা ভরসা হিসেবে বলেছেন, বা এটার উপরেই তিনি বলেছেন যে মানে বাংলাকে আসলে মানে বাংলাটা ভরসা করতে পারে, বা বাংলাটা একটা আশ্রয় গ্রহণ করতে পারে, বা এটা একটা আশ্রয়। এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে, মানে বাংলার লেখকদের দ্বারা এই নিয়মগুলো রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। মানে বাংলা সাহিত্যের উন্নতি খুব দ্রুত হতে থাকবে যদি এই নিয়মগুলি বাংলার লেখকদের দ্বারা রক্ষিত হয়। বাংলার লেখকদের দ্বারা যদি নিয়মগুলো রক্ষিত হয়। যশ মানে সুখ্যাতি, সুনাম বা কীর্তি। লোকরঞ্জন মানে তো আমরা বুঝি। আর ধর্মবিরুদ্ধ মানে নীতি নৈতিকতার বিরোধী। তারপরে বাঙ্গালা মানে বাংলা, আমরা এটা জানি। কদাপি মানে কখনো, এটাও আমরা জানি। আচ্ছা, তো বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদনের রচনাটা প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। সেটা প্রকাশিত হয় প্রথম 1885 সালে। বুঝতেই পারছো, 250 বছর আগে রীতিমতো। পরবর্তীতে, সরি নট 250, 150 বছর আগে। এটি বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থের মধ্যে এটা আমরা দেখতে পাই। এই যে বিবিধ গ্রন্থ, যেটা কলিকাতা নতুন সংস্কৃত যন্ত্র, 1294 বঙ্গাব্দ, মানে কত আগের ভাই, এটা কেমন প্রিন্ট এগুলা। সাধুরীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও এটা চিন্তার অনেক কিছু আছে আর কি এখানে।
আর বক্তব্যের তাৎপর্য বিচার করলে এই প্রবন্ধটা একটা সর্বকালীন বৈশ্বিক আবেদন রয়েছে। মানে এটা যদিও ধরো 150 বছর আগে লিখেছেন, কিন্তু এখনো তুমি এটা রিলেট করতে পারবা। লেখার সাথে না রিলেট করতে পারো, এখনকার যুগের কন্টেন্ট ক্রিয়েশনের সাথে রিলেট করতে পারবা, লেখার সাথে রিলেট করতে পারবা, কিন্তু এখন তো আসলে মানুষ ওভাবে লেখার পরিমাণটা তো কমে গেছে, ভালো লেখকের সংখ্যা তো খুবই নগণ্য, আর মানুষ বই পড়ে না, মানুষ বই মেলায় যায় ছবি তুলতে। আমরা এখন এই অন্ধকারাচ্ছন্ন যুগে আছি যেখানে একটা দেশের বই মেলার বেস্ট সেলিং বই হয় একটা স্পোকেন ইংলিশের বই, বা মস্তিষ্কের ক্যানভাস, একটা গোবর আছে এক টুকরা, এই গোবরটা এক টুকরা হচ্ছে সোলাইমান সুখনের লেখা, এটা এক টুকরা গোবর, এই মস্তিষ্কের ক্যানভাস। সেটা হচ্ছে তোমার ওই উনি ওনার ফেসবুক পোস্টের সংকলন, আই গেস এটা টপ 10 সেলিং এ ছিল। তুমি বুঝো, আমি আর কিছু না বলি। সো এটাই আর কি, যে যেহেতু মানুষ বই পড়ে না, এখন কি তুমি মেবি ইউ ক্যান রিলেট দিস উইথ কন্টেন্ট ক্রিয়েশন। হয়তো তোমার মতো মানুষ, তুমি হয়তো ইন্টেলেকচুয়াল ক্লাস থেকে বিলং করো, কিন্তু তুমি তো দেশের মাইনরিটি ভাই। তোমার মানে তুমি যেভাবে ভাবো বা তুমি যেভাবে চিন্তা করো, এভাবে বেশিরভাগ মানুষ চিন্তা করে না। তুমি দেশের মাইনরিটি, মেজরিটি এমনি চিন্তা করে না, মেজরিটি অমনি চিন্তা করে। যাই হোক, নতুন লেখকদের প্রতি লেখক যে পরামর্শগুলো এখানে উপস্থাপন করেছেন সেটার প্রতিটা বক্তব্যই পালন করার মতো, এবং নতুন লেখকের আদর্শ কি হওয়া উচিত সেটা মানে অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে লেখক বঙ্কিমচন্দ্র এই ছোট লেখাটিতে এটা উপস্থাপন করেছেন। আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, চিন্তার কোনো কারণ নাই। এখন আমরা একটা সিকিউ সলভ করব, সিকিউটা সলভ করে দেন হচ্ছে আমরা প্রশ্নে যাব। সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এরপর একবার এক প্রশ্ন নিব। তার আগে আমি আবারও বলছি তোমাদেরকে, তোমরা অবশ্যই আজকের ক্লাস শেষে যে এমসিকিউ এক্সামটা আছে 10 টাইমস এটা মাস্ট দিবা লং টার্ম মেমোরিতে, এটাকে সেভ করার জন্য। আর বেটা তুই টাকা দিয়ে ভর্তি হয়েছিস শিখতে, সো আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য তোদেরকে। আমি মনে প্রাণে চাইবো যে এটা আমার সকল শিক্ষার্থী পরীক্ষাটা দেখ। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিস বুক। এই প্র্যাকটিস বুকটা কিন্তু অনেক কম্প্রিহেন্সিভ, সেখানে অনেক কিছু আছে প্র্যাকটিস বুকটার মধ্যে। তো সেই প্র্যাকটিস বুকটা অবশ্যই আমরা পড়বো, অবশ্যই আমরা একবার হলেও চোখ বুলিয়ে যাব। তাহলে এই ক্লাসের পরে আর এই 2টা স্টেপ যদি করা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো প্রশ্ন আসলে আটকানোর কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, উদ্দীপকে চলে যাই। পয়লা বৈশাখের ক্রোড়পত্রে ছাপানোর জন্য প্রকাশকের জরুরি তাগাদায় একটি প্রবন্ধ লেখে আশিক, কিন্তু লেখাটি নিজের মনোপুত না হয়। আচ্ছা, মনোপুত মানে কি? মনোপুত মানে হচ্ছে মানে তার মন মতো হয় না আর কি। একসময় ছাপাতে চায় সে, পরে একসময় ছাপাতে চায় সে। আশিকের এমন মনোভাবের কথা জানতে পেরে প্রকাশক বলেন, পয়লা বৈশাখের সংখ্যায় ছাপালে বহু লোক তাকে চিনবে, তাছাড়া টাকাও বেশি পাওয়া যাবে। তার কথায় আশিক লেখাটি ছাপাতে রাজি হয়। আচ্ছা, এখন আমরা দেখি কোথায় এখন অনেকে টাকার জন্য লেখে এবং লেখাও ভালো হয়। এটা কোথায় বলেছেন? এটা হচ্ছে ইউরোপের কথা বলছেন। ইউরোপে এখন অনেকে টাকার জন্য লেখে এবং লেখাও ভালো হয়। আচ্ছা, জ্ঞানমূলক, জ্ঞানমূলক আমরা কতটুকু অংশ লিখবো? এটা আমরা 1 লাইন লিখবো। অনেকের মনেই যেমন এই বাজে ধারণাটা আছে যে আমরা যদি এই অংশটা বড় করে লিখি আমার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, তাহলে আমি ভালো মার্কস পাবো। ভাই, একে তো আমাদেরকে 1-এর বেশি দিতে পারবে না, একে সর্বোচ্চ 1 দিবে। আমরা যদি এটা একটা শব্দে লিখি বা 2-3টা শব্দেও লিখি তাহলেও আমরা 1-1 পাবো। কিন্তু তারপরে 1 লাইন লিখতে প্রেফার করা হয়, কারণ 1 লাইনে লিখলে এটা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। অ্যাটলিস্ট 1 লাইন লিখলাম, বাট 1 লাইন সর্বোচ্চ। আর আমরা এটাও মাথায় রাখবো, সৃজনশীলে যত নম্বর ততগুলো প্যারা। যেমন এটা হচ্ছে 1 নম্বর, এটা 1 লাইন। পরেরটা আমাদের অনুধাবনমূলক হচ্ছে 2 নম্বর, তাই এটা কয়টা প্যারা? এটা হচ্ছে 2টা প্যারা। এবারে আমরা আসি যে এটা আমরা কতটুকু মানে কয় পাতা আমরা লিখবো। এটা হচ্ছে আমরা হাফ পৃষ্ঠা, ঠিক আছে, হাফ পৃষ্ঠা আমরা এটা লিখবো। এটা হচ্ছে আমাদের মানে হাফ পৃষ্ঠা হচ্ছে আমরা লিখবো এই অনুধাবনমূলক। এর চেয়ে আমরা একটুও বেশি লিখবো না। আমরা যদি একটুও বেশি লিখতে যাই আমরা সময় মতো শেষ করতে পারবো না। আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের সঙ্গে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা সরাসরি আমার গদ্য পদ্য বা প্রবন্ধের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, লেখার মানোন্নয়নের স্বার্থে বঙ্কিমচন্দ্র লেখাকে কিছুকাল ফেলে রাখতে বলেছেন। বঙ্কিমচন্দ্র লেখাকে কিছুকাল ফেলে রাখতে বলেছেন কেন? লেখার মানোন্নয়নের স্বার্থে বঙ্কিমচন্দ্র লেখাকে কিছুকাল ফেলে রাখতে বলেছেন। এটা লিখলেই 1 নম্বর পেয়ে গেলা। কেন? তার কারণ হচ্ছে এই প্রথম অংশটা হচ্ছে জ্ঞানমূলক, এরপরে এই অনুধাবনমূলকের দ্বিতীয় যে অংশটা সেটা হলো অনুধাবনমূলক, সেটা লিখলে আরো 1 নম্বর পাবা। বঙ্কিমচন্দ্রের মতে কোনো কিছু লিখে সাথে সাথে ছাপানোর সিদ্ধান্ত সঠিক নয়, বরং লেখাটিকে কিছুদিন ফেলে রেখে সংশোধন করা উচিত। এর ফলে লেখকের পরিবর্তিত ও তুলনামূলক উন্নত দৃষ্টিভঙ্গি লেখাটিতে প্রকাশ ঘটানোর সুযোগ থাকে। তাছাড়া এ সময়ের মধ্যে অনেক ত্রুটিও লেখকের দৃষ্টিগোচর হয়। এই কারণে বঙ্কিমচন্দ্র লেখাকে ছাপানোর পূর্বে কিছুকাল সেটাকে সংরক্ষণের কথা বলেছেন। তাহলে এটা কতটুকু আমি লিখলাম? 2 প্যারা। এটা কতটুকু আমি লিখলাম? হাফ পৃষ্ঠা। এটার প্রথম অংশে জ্ঞানমূলক, পরের অংশে অনুধাবন। উদ্দীপকের কোনো কিছু আছে? কিচ্ছু নয়। উদ্দীপকের কিছু দিলে ডাব্বা।
আমি যদি যেইভাবে বলছি এইভাবে যদি কেউ লিখে আসতে পারে, তোমরা যেভাবে লিখে আসতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তুমি বাংলায় প্লাস না, তুমি 90+ মার্কস পাবো বাংলায়। আশিকের প্রথম সিদ্ধান্তটি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার কোন প্রসঙ্গকে ইঙ্গিত করে, ব্যাখ্যা করো। আচ্ছা, আশিকের প্রথম সিদ্ধান্তটি, এটা আমাদের এই যে যেই ইয়ার মধ্যে ছিল, আমাদের যেই উদ্দীপকে ছিল, প্রথম সিদ্ধান্তটি আলোচ্য প্রবন্ধে উল্লেখিত রচনার উৎকর্ষ সাধনের সময় গ্রহণের দিকটিকে ইঙ্গিত করে। আচ্ছা, এখন আসি এইখানে কত নম্বর, 3 নম্বর প্রয়োগমূলক। এখানে আমার 3টা প্যারা। এখন আমি এখানে কতটুকু লেংথটা কত হবে লেখার, এই লেখার লেংথ হবে আমার 1 পৃষ্ঠা, সর্বোচ্চ 1 পৃষ্ঠা, এর বেশি আমি কোনোভাবেই যাব না। আমি আবারও বলছি, এখানে আমরা কোনো হাতের লেখা প্রতিযোগিতা বা ক্যালিগ্রাফি কম্পিটিশনে আসি নাই যে আমি এমন সুন্দর করে আর লেখুম, আমি 4টা লিখলাম এত সুন্দর, বাকি 2টা আমি কি লিখলাম, মানে 7টার মধ্যে ধরলাম 5টা লিখলাম অনেক 4টা লিখলাম অনেক সুন্দর, বাকি 3টা কি লিখলাম নিজেই পড়ে বুঝতে পারি না, লাস্টের গঘ লিখে আসতে পারি নাই, কোনো লাভ নেই আমার। তার চেয়ে আমার সবগুলো শেষ করে আসি, আমি চোখ বন্ধ করে প্লাস তুলে আসতে পারবো। তাই আশিকের প্রথম সিদ্ধান্তটি আলোচ্য প্রবন্ধে উল্লিখিত রচনার উৎকর্ষ সাধনের সময় গ্রহণের দিকটি। আছে এবারে অনুধাবনমূলক অংশ আসলো। এটার মধ্যে কিন্তু আবার বলছি, প্রয়োগের মধ্যেও 3টা অংশ আসবে। ফার্স্টে জ্ঞান, তারপরে অনুধাবন, এরপরে প্রয়োগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই লেখাতে নতুন লেখকদের জন্য বেশ কিছু উপদেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো কোনো কিছু লিখে তাৎক্ষণিকভাবে প্রকাশ না করার বিষয়টি। প্রাবন্ধিকের মতে রচনাকে কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে রচনার উৎকর্ষ বাড়ে। যত বেশি সময় নিয়ে যতবার পড়া যাবে ততই রচনা সমৃদ্ধতর হয়ে উঠবে। আচ্ছা, এইবারে আমরা দেখতে পাই এটা হচ্ছে প্রয়োগমূলক অংশ। আমরা এইভাবে দেখো, আমি এইভাবে যে দেখাচ্ছি ভাই, এই নাম্বারগুলো আসলে কিভাবে মার্কটা দেওয়া হয় বোর্ডে, এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা লিখতে পারলে 1 মার্ক পেয়ে গেছি। এটা হচ্ছে অনুধাবনমূলক, এটা লিখতে পারলে 1 মার্ক পেয়ে গেছি, 3 মার্কের প্রশ্ন কিন্তু। আর এই প্রয়োগ লিখলে 1 মার্ক পেয়ে গেছি আমি। এখানে আমি মূলত উদ্দীপকের সঙ্গে যে মূল লেখাটা রয়েছে সেটার একটা সম্পর্ক স্থাপন করে আমি লিখব। উদ্দীপকে বর্ণিত আশিক ক্রোড়পত্রের পয়লা বৈশাখের সংখ্যায় ছাপানোর জন্য প্রকাশকের জরুরি চাহিদার ভিত্তিতে একটা লেখা প্রস্তুত করে, কিন্তু লেখাটির উৎকর্ষ সাধনের জন্য সে তা বৈশাখের সংখ্যায় না ছাপানোর কথা জানায়। আরো অনেকবার লেখাটি মূল্যায়ন করে এর মানোন্নয়নের লক্ষ্য থেকেই আশিকে সিদ্ধান্তটি গ্রহণ করে। আলোচ্য প্রবন্ধে রচনার উৎকর্ষ সাধনে এমন পরামর্শই দিয়েছেন বঙ্কিমচন্দ্র। এভাবেই উদ্দীপকে আশিকের সিদ্ধান্ত প্রবন্ধের সাথে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। গেল, এই হলো আমার, দেখো আমি এখানে কি করলাম, এখানে সবসময় প্রয়োগমূলকের ক্ষেত্রে প্রথমে আমরা উদ্দীপকের অংশটা দিব, তারপরে আমি এটাকে আমার যে মূল প্রবন্ধ, গল্প বা যেটাই হোক না কেন, কবিতা, ওইটার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করব। এরপরে আমি আমার মন্তব্য করি বা যেটাই বলি সেটাতে আমি চলে যাব। এইটা হচ্ছে আমার ফরম্যাট। এই ফরম্যাটটা যদি আমি অনুসরণ করতে পারি, ফর শিওর খেলা হয়ে গেছে। আশিকের চূড়ান্ত সিদ্ধান্তটি তার লেখক সত্তা বিকাশে কেমন প্রভাব ফেলবে বলে তুমি মনে করো, বিশ্লেষণী মতামত দাও। আচ্ছা, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ায় আশিকের চূড়ান্ত সিদ্ধান্তটি তার লেখক সত্তা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। আচ্ছা, কেমন নেতিবাচক প্রভাব ফেলবে চলো দেখি। আচ্ছা, সেটা হলো আমরা এখানে এই উচ্চতর দক্ষতাতে আলটিমেটলি করি কি, উচ্চতর দক্ষতাতে আমাদের কাছে কোনো একটা মতামত চাওয়া হয়, এটার পক্ষে যুক্তি কি, এটার বিপক্ষে যুক্তি কি, আমি কি মনে করি, তুমি কি মনে করো, এই ধরনের কথাবার্তা। যখনই বিশ্লেষণী মতামত দিচ্ছে, উচ্চতর দক্ষতা মানে কি, দেখো হায়ার এফিসিয়েন্সি, মানে এই বিষয়টা সম্পর্কে আমার কি একটা ভালো লেভেলের দক্ষতা আছে কিনা। তুমি যখন একটা কিছু নিয়ে একটা যুক্তি দাও, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তটার সঙ্গে তুমি সহমত পোষণ করো। এখন তুমি বললাম পোষণ করি না। কেন পোষণ করো না? তখন তোমার লজিক বলতে হবে না, বা কেন পোষণ করো তখন তোমার লজিক বলতে হবে না। এই কাজটাই উচ্চতর দক্ষতাতে করা হয়। অর্থাৎ একটা মতামত দেবার আগে একটা গ্রাউন্ড ক্রিয়েট করতে হয়, আমাকে লজিক দিয়ে 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 গ্রাউন্ড ক্রিয়েট করতে হয়। সৃজনশীল প্রশ্ন যে কত চমৎকার, এটা যদি কেউ প্রপারলি শিখতে পারতো আসলে, বা শিখতে পারছে অনেক স্টুডেন্ট, বা অ্যাটলিস্ট এখন শিখছো তোমরা, যদি শিখে থাকে তাহলে ওর ফ্রি হ্যান্ড রাইটিং অ্যামেজিং হয়ে যাবে, খুব ভালো লিখতে পারবে। দেখো, প্রথমে আমি কি বললাম, একটা জ্ঞানমূলক কথা বললাম যে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ায় আশিকের চূড়ান্ত সিদ্ধান্তটি তার লেখক সত্তা বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা হচ্ছে জ্ঞানমূলক অংশ, এটা লিখলে আমি 1 নম্বর পেয়ে গেলাম। আচ্ছা, আমি আগে বলে নেই কতটুকু লিখবো। সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ, এর চেয়ে 1 ফোঁটাও বেশি না, 1.5 পৃষ্ঠা লিখবো আমরা। এবারে আমরা আসছি, এই অংশটা হচ্ছে অনুধাবনমূলক, এই অংশটা লিখলে আরো 1 নম্বর পেয়ে যাব। টোটাল তো 4 নম্বর, তাহলে আমি এখানে কয়টা প্যারা লিখবো, এখানে আমি 4টা প্যারা লিখবো।
বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনায় বঙ্কিম সাহিত্যের উদ্দেশ্য এবং রচনার উৎকর্ষ বৃদ্ধির উপায় সম্পর্কে নবীন লেখকদের কিছু উপদেশ দিয়েছেন। তার মতে খ্যাতি, অর্থ বা ব্যক্তিগত স্বার্থ সাধন নয়, সাহিত্যের উদ্দেশ্য সৌন্দর্য সৃষ্টি ও মানুষের কল্যাণ সাধন। রচনার উৎকর্ষ বৃদ্ধির জন্য তিনি রচনাকে কিছুকাল ফেলে রেখে মূল্যায়ন ও পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছেন। আচ্ছা, তিনি রচনাকে কিছুকাল ফেলে রেখে মূল্যায়ন এবং পুনর্মূল্যায়নের পরামর্শ তিনি দিয়েছেন, বুঝলাম। উদ্দীপকের আশিক, এইবারে যে অংশটা এখানে রয়েছে এটা হচ্ছে তোমার প্রয়োগমূলক। এটা লিখলে তুমি আরো এক পেয়ে যাবা। এবং প্রয়োগমূলকে আমরা কি করি, প্রথমে উদ্দীপক নিয়ে কথা বলি, তারপরে ওইটার সঙ্গে সম্পর্ক স্থাপন করি মূল লেখার। উদ্দীপকের আশিক পয়লা বৈশাখের ক্রোড়পত্রে ছাপানোর জন্য স্বল্প সময়ে একটি লেখা প্রস্তুত করে, কিন্তু মান বৃদ্ধির স্বার্থে সেই লেখাটি পরে ছাপানোর সিদ্ধান্ত নেয়। এই বিষয়টি জানতে পেরে প্রকাশক তাকে অর্থ ও খ্যাতির লোভ দেখালে সে সিদ্ধান্ত পরিবর্তন করে। বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার আলোকে বলা যায় আশিকের পরবর্তী সিদ্ধান্তটি ছিল আত্মঘাতী। ঠিক আছে, পরবর্তী সিদ্ধান্তটি কি ছিল? আত্মঘাতী। কারণ এই যে প্রথমে উদ্দীপকের কথা বললাম, তারপরে লেখকের সাহায্যে। এইবারে আমি উচ্চতর দক্ষতা অংশ, এটা লিখলে 1 নম্বর, টোটাল 4 নম্বর। আলোচ্য প্রবন্ধে লেখক ধর্ম ও সত্যকে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে লিখতে হবে কেবল সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায় বা মানব কল্যাণ সাধনের জন্য। সাহিত্যের মহান সাধনা কলুষিত হয় অর্থ ও খ্যাতির প্রলোভনে। উদ্দীপকের আশিকের ক্ষেত্রেও এ বিষয়টিই ঘটেছে। এই দুইয়ের মোহ বা লোভ লেখকদের নির্মল মন নিয়ে লিখতে দেয় না, ফলে লেখাও ভালো হয় না। এছাড়াও প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাময়িক সাহিত্যের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। এ ধরনের সাহিত্য সমূহ মূল্যায়নে লেখকগণ খুবই কম সময় দেন বলে এগুলোর অধিকাংশই কালজয়ী লেখা হতে পারে না। এ কারণে এ ধরনের সাহিত্য ভালো লেখক হয়ে ওঠার পরিপন্থী। আশিকের সিদ্ধান্ত তার রচনাকে এই শ্রেণীর সাহিত্য হিসেবেই পরিচিত করবে। নিজের লেখক সত্তা বিকাশের পথে তার সর্বশেষ সিদ্ধান্তটি তাই নেতিবাচক প্রভাব রাখবে বলেই আমি মনে করি। এই ছিল আমাদের আজকের ক্লাস। এবারে আমি চলে যাচ্ছি এখন এমসিকিউতে। তোমরা অ্যান্সার করবা কিভাবে? ধরো বঙ্কিম, এই যে হচ্ছে 1 ডট লিখে যদি এটার অ্যান্সার হয় এ, তাহলে লিখবা এরকম ভাবে এ। এইভাবে তোমরা কমেন্টে লিখবা। আমি কমেন্ট ওপেন করে দিয়েছি, অ্যান্সার করো। তোমরা প্রত্যেকটার জন্য সময় পাবা সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো। হ্যাঁ, টিস্যুটা আছে না এখানে? হ্যাঁ, কোথায় দেখি? এটা হচ্ছে এক্স্যাক্টলি, বেশিরভাগই ঠিক উত্তর দিচ্ছে 34, একের বি। এটা আমি বলেছিলাম যে অবজেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ। এবারে যাচ্ছি, বঙ্কিমচন্দ্র পেশাগত জীবনে কি ছিলেন? আমি বলছিলাম যে এই পেশার জন্য আজকাল অনেক মানুষ অনেক চেষ্টা করে, বিসিএস টিসিএস দেয় না। পোল দিচ্ছি না আমরা এখানে, কমেন্টে লিখো। হ্যাঁ, দুয়ে লিখো। আমি এখন কারো প্রশ্ন নিচ্ছি না, কিন্তু আমি প্রশ্ন লেখার সময় দিব। প্লিজ ডোন্ট রাইট ইউর কোয়েশ্চেন এখন না, ডোন্ট আস্ক ইউর কোয়েশ্চেন, লিখো এখানে। আমি তারপরে বলবো প্রশ্ন নেবার যখন সময়, আমি প্রশ্ন নিব, তোমার চিন্তার কারণ নাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে দুইয়ের ডি, ম্যাজিস্ট্রেট। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? তিনের অ্যান্সার করো। তিনের অ্যান্সার করো, 3। তিন হচ্ছে 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। এবারে আসি, বঙ্কিমচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন? বঙ্কিমচন্দ্র মৃত্যুবরণ করেন 1894 সালে। বঙ্কিমচন্দ্র 1894 সালে মৃত্যুবরণ করেন।
বঙ্কিমচন্দ্রের উপাধি কি? ভোরের পাখিকে, ভোরের পাখি হচ্ছে জওহরলাল নেহরু। সো ভোরের পাখি না ফর শিওর। অন্য যেটা সেটা আমি অনেকবার বলেছি, দেখো 5-এর কোনটা অ্যান্সার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 5-এর অ্যান্সার হচ্ছে সাহিত্য সম্রাট। এটাই ছিল বঙ্কিমের উপাধি। এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে করো, আমি নেক্সট 4-5 মিনিট প্রশ্ন নিব। আর তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে গ্রুপটা কিন্তু অলওয়েজ আছে, সো গ্রুপে প্রশ্ন করবা, কারণ ক্লাসে চাইলেও সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। গ্রুপে আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের যে কেউ তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আচ্ছা, আর আজকের ক্লাসটা ভালো লাগলে অফকোর্স তোমরা শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা। আর আমি চাই সবাই ক্লাস শেষে পরীক্ষাটা দিবা 10টা এমসিকিউ, এবং তোমরা যদি ভালো মতো আসলেই ভালো মার্কস পেতে চাও তাহলে প্র্যাকটিস বুকটা তোমরা পড়বা। আচ্ছা হ্যাঁ, একটু লিখি, হ্যাঁ একটু দেখি তো শেখ ইব্রাহিম কি বলে। হ্যাঁ, আপনি ঘন নং প্রশ্ন লিখতে বলেছেন, কিন্তু অনেকের হাতের লেখা বড় ছোট এবং লাইন গ্যাপ অনেক কম বেশি থাকার কারণে দেখা যায় 2 পৃষ্ঠা বা তার চেয়ে বেশি, যেক্ষেত্রে আমরা আচ্ছা হ্যাঁ ইব্রাহিম, আমি এটা বলেছি যে যদি কারো হাতের লেখা আবার ধরো অনেক বাচ্চাদের মতো অনেক বড় বড় থাকে, তাহলে এখন সে নিজের মতো করে একটু বুঝে নিবে। ওই ধরো অন্যরা 3 পৃষ্ঠা অন্যরা আধা পৃষ্ঠা লিখলে তার যদি এখন 1 পৃষ্ঠা লিখতে হয় তাহলে সে অতটুকু লিখবে আর কি, এটাই। আচ্ছা, কদর্য মানে এটা খুব খারাপ, ব্রতী মানে ওটা নিয়ে সে অনেক ডেডিকেটেড এমন আর কি। বানান ভুল করো, এটার জন্য কি করতে পারি? এটার জন্য তো আসলে পড়তে হবে, পড়লেই শুদ্ধ বানানটা জানা যাবে। এরকম গ্রুপে পোস্ট অফকোর্স অ্যাপ্রুভ হয় ইব্রাহিম, যদি সেটা কোনো ভ্যালিড পোস্ট হয়ে থাকে অবশ্যই অ্যাপ্রুভ হয়। আচ্ছা, বাট এখন প্রশ্ন করলে মানে অ্যাপ্রুভালটা পাবা না, কারণ যারা জব করে ওরা হচ্ছে 10টা থেকে হচ্ছে তোমাদের ওই ভাইয়া আপুরা তো অফিসে আসে। এখন কালকে ধরো 10টা থেকে তারা এটা অ্যাপ্রুভ করা স্টার্ট করবে। এখন সবারই তো হলিডে আছে, তো তুমি এখন পোস্ট করে রাখো, যদি কারো কোনো পোস্ট থাকে ইনশাল্লাহ কালকে পাবা। আর তোমরা শিখবো জিতবোতে পোস্ট করো যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে। আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটা একটু জানতে চাই তোমাদের কাছে। আচ্ছা, লেখকের পিতার নাম নট ইম্পর্টেন্ট। আত্মঘাতী মানে যেটা নিজের জন্য ক্ষতি করে। প্র্যাকটিস বুক প্রিন্ট করে পড়ার উপায় হচ্ছে শিখো সব থেকে, তাহলে প্র্যাকটিস বুকের পিডিএফ কিনতে হবে। আচ্ছা হিতকর মানে হচ্ছে যেটা ভালো। কদাপি বলতে কখনো বোঝায়। সাময়িক সাহিত্য মানে যেটা কন্টেম্পোরারি, এটা নিয়ে বুঝিয়েছি মোস্তাফিজ, তুমি ক্লাসটা রেকর্ডিং দেখে নিবা। সাময়িক সাহিত্য নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছি। আচ্ছা হ্যাঁ, হুম। কদর্য মানে ওটা খারাপ। আচ্ছা, অনেকেই কি বলে, একটু উপরে উঠি, শিখবো জিতবো তোমার নামটাই তো আমি বুঝতে পারতেছি না, এই ধরনের ফালতু নাম কাইন্ডলি দিবা না। তোমার নাম তো তোমার বাবা মা অফকোর্স তোমার নাম শিখবো জিতবো দেয়নি। সো তুমি যেটা বলেছো যে অনেকে বলে, অনেকে বলে, এটা কোনো রেফারেন্স হতে পারে না। আমি যেটা বলেছি সেটা এনসিটিভি যে হিসাবে হচ্ছে বোর্ড খাতা দেখতে বলে, আমি সেই হিসাবে বলেছি। আচ্ছা হ্যাঁ, অলংকার মানে হচ্ছে একটা লেখাকে সুন্দর করার জন্য যখন কোনো কিছু অ্যাড করা হয়। আচ্ছা, সাহিত্যের গান অর্ধাঙ্গী আসবে, আসবে সিলেবাসে পাবো ইনশাল্লাহ। না, এক্সামটা ওয়েবসাইটে না, এক্সামটা মোবাইলে বা ট্যাব থেকে দিতে হবে। অলংকারটা হচ্ছে ধরো লেখাকে সুন্দর করার জন্য অনেক সময় নানা রকম কিছু অ্যাড করা হয়, অনেক তুলনা উপমা দেওয়া হয়, এগুলা অনিষ্টকর মানে হচ্ছে ক্ষতি করা। গ্রুপে অ্যাড হওয়ার জন্য নুসরাত তুমি একটু সার্চ দিবে HEC 26 Q2 ক্লাস 11, এরকম দেখলেই গ্রুপটা চলে আসবে। স্যার তোমাকে অ্যাড করায় ফেলবে। আর যদি তুমি এরপরেও অ্যাড না হও 16780 কল দিব, সেটা স্যার ক্লাসটা আবার নিলে ভালো হতো, তার চেয়ে আর তুমি যদি রেকর্ডিংটা আবার দেখে নাও তাহলে আরো বেশি ভালো হতো। পরপীড়ন মানে হচ্ছে অন্যকে দুঃখ দেওয়া বা কষ্ট দেওয়া এমন। নীলকরদের অত্যাচার, সানজিদা রাফা, এটা কোথায় আসলো এই চ্যাপ্টারের মধ্যে? নীলকরদের অত্যাচার, আমাকে একটু ওইটা বলে। নীলকরদের অত্যাচার তুমি লিখছো, নীলকরদের অত্যাচার কি? লাইক নীলকরদের অত্যাচারটা কোন জায়গাতে আসছে? তুমি একটু গ্রুপে এটা নিয়ে একটা পোস্ট দিও, আমি দিয়ে দিব তোমাকে। কোটেশন মানে হচ্ছে যে কোটেশন সাইন দেওয়া হয়, এই কোটেশন সাইনটা কি বুঝিয়েছে। আচ্ছা, এক পৃষ্ঠা মানে কি রেক্টো প্লাস ভার্সো, এই দুইটা নাকি শুধু রেক্টো প্লাস ভার্স? রেক্টো ভার্সোর কিছু নাই, ধরো একটা পাতা, ওই পাতার অর্ধেক, এটাই হচ্ছে আধা পাতা শেষ, আর এই আধা পাতা আছে, এই তো। অপর পৃষ্ঠায় তো আবার অন্য একটা পাতা, এই। হ্যাঁ, ঠিক আছে, নিচে আসি, নিচে আসি। হ্যাঁ, উদ্রেক মানে হচ্ছে ওটা নিয়ে ইচ্ছা জেগেছে বা এমন আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, আমরা ক্লাসটা এখন শেষ করে দিচ্ছি। যদি কারো মনে এর পরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা গ্রুপে করে দিবা, ইনশাল্লাহ সেটার উত্তর তোমরা পেয়ে যাবা। আর পরীক্ষা দিও মোবাইলে কিংবা ট্যাবে। প্র্যাকটিস বুকগুলো অফকোর্স পড়বা তোমরা তোমাদের অ্যাপ থেকে। আর ক্লাস ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবা। আচ্ছা, একটু দেখি যে একজন কি একটা জিনিস দেখতেছে যে অনেকগুলো হাসি দিয়ে একটু উপরে উঠি তো, একটু উপরে উঠি, আর উপরে, আবার উপরে উপরে। হ্যাঁ, স্যার কিন্তু ভর্তি হওয়ার আগে তো বলেছিলেন পিডিএফ একসাথেই দিবেন।
পিডিএফ হিসেবে দিবে ভর্তি হওয়ার আগে, এটা কে বলেছিল আমি জানি না, যদি বলে থাকে তাহলে এটা 100% মিসকমিউনিকেশন করেছে। সো এটা হবার কথা নয়। পিডিএফ হিসেবে আলাদা করে দেওয়া হয় না, ওটা অ্যাপের মধ্যে থাকে। সো যেহেতু এটা অ্যাপে আছে, ওটাতে অ্যাপ থেকেই পড়া যাচ্ছে, ওটা আলাদা করে আর পিডিএফ এটা দেওয়াটার লজিকটা কি? যদি আমি অ্যাপ থেকেই দেখতে পাচ্ছি, আমি তো আলটিমেটলি ডিভাইসেই দেখছি ওটা। সেই হচ্ছে কথা। এনিওয়ে, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে শীঘ্রই পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। একজন বলছে একটা উত্তর পাই নাই, গ্রুপে দাও পোস্ট। একটা কেন, তোমার যত প্রশ্নের উত্তর আছে পাবা, কিন্তু আমরা প্রাসঙ্গিক প্রশ্নের করার চেষ্টা করব। আমরা ক্লাসের মধ্যে কোনো অপ্রাসঙ্গিক ফালতু প্রশ্ন করার চেষ্টা করব না। যেমন এই ক্লাসটাতে নীলকরদের অত্যাচার নিয়ে যদি তুমি প্রশ্ন করো, এটা একটা অপ্রাসঙ্গিক ফালতু প্রশ্ন হয়, কারণ এখানে যেই ক্লাসটা করাচ্ছি ওইটা সম্পর্কিত প্রশ্ন তুমি করো। নীলকরদের অত্যাচার নিয়ে এখানে কিছুই পড়ানো হচ্ছে না। তো তুমি যদি এক্সপেক্ট করো যে এখন তুমি, এবং এই ধরনের অভিযোগ যদি তোমার থাকে যে এখন তুমি ধরো জিজ্ঞেস করলা যে বঙ্গবন্ধুর নানার নাম কি, সো দ্যাটস নট দ্য মানে মানে এটা এনি হাউ এটার সাথে অ্যাসোসিয়েটেড না। নীলকরের প্রশ্ন এখানে অ্যাসোসিয়েটেড না, আমরা নীলকর নিয়ে কিছু পড়তেছি না, তাহলে তুমি তো ক্লাসেই মনোযোগী না। আমি পড়াচ্ছি একটা জিনিস, নীলকর তোমার মাথায় আসতেছে কেন? তাহলে এটা তোমার টিচারের প্রতি তোমার অসম্মান করা। তুমি তো ক্লাসেই নাই, তোমার মন ইদার ইউ, যে তুমি কুল সাজার চেষ্টা করতেছো একটা প্রশ্ন দিয়ে যে তুমি অনেক কিছু জানো, অথবা তোমার কোনো মনোযোগই নাই, তুমি জাস্ট প্রশ্ন করতেছো র্যান্ডম। যেটা পড়াচ্ছি ওটা রিলেটেড প্রশ্ন করো। আর যদি ওটার বাইরে কোনো প্রশ্ন থেকে থাকে, অফকোর্স সেটা বাংলা রিলেটেড প্রশ্ন হলে সেটা তুমি গ্রুপে করো। আর অন্যথায় অন্যথায় এটা তো আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেল যে তুমি অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে থাকো। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আবার শীঘ্রই সামনের কোনো একটা ক্লাসে। ভালো থেকো।